ঘুম ঘুম অবস্থায় আকাশ ফোনটা হাতে নেয়। এত সকালে আবার কে ফোন করলো? ফোনটা হাতে নিয়ে দেখে বডিগার্ড কল করেছে, সেজন্য আকাশ কলটা রিসিভ করে। স্যার, ভোর 6টা বাজে, এবার আপনাকে জিম করার জন্য উঠতে হবে। ঠিক আছে, তুমি যাও, সব কিছু রেডি করো, আমি আসতেছি। ঠিক আছে স্যার, আমি তাহলে গিয়ে আপনার সব জিমের সব কিছু রেডি করতেছি। এই বলে বডিগার্ড চলে গেল, আর আকাশ জিম করার জন্য যা যা দরকার সবকিছু রেডি করতেছে। আর এইদিকে শেফ আকাশের জন্য খাবার তৈরি করতেছে। 30 মিনিট পর আকাশ ফিরে চয়ে নিচে নেমে এলো আর জিম করার জন্য ফুলের বাগানে চলে গেল। এখন হয়তো আপনারা ভাবছেন জিম করার জন্য কেউ ফুলের বাগানে যায়, কেননা আকাশ ফুল পছন্দ করে, সেজন্য ফুলের বাগানে একটা জিম খুলে রেখেছে। সেখানে আকাশ প্রতিদিন জিম করে আর ফুলের সুগন্ধ উপভোগ করে। জিম করে শেষে আকাশ ফলের জুস খেয়ে নিজের রুমে চলে যায় আর রেডি হয়ে নিচে নেমে আসে। স্যার, আজকে এই গাড়িটা করে আপনাকে যেতে হবে। এই গাড়িতে কেন? বাকি গাড়িগুলোতে কি কোনো সমস্যা আছে? আসলে স্যার, ওই গাড়িগুলো শোরুম থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে, কিন্তু এখনও সিকিউরিটি চেক করতে পারেনি আর গাড়িটা কতটা নিরাপদ আপনার জন্য, তাই চেক করে নিয়ে তারপর আপনি ওই গাড়িতে ভ্রমণ করতে পারবেন। কিন্তু প্লিজ স্যার, এতে করে আপনার জীবনের ঝুঁকি আছে। আকাশের কথা না বাড়িয়ে অন্য একটা গাড়িতে উঠে পড়ে, আর আকাশের গাড়ির আগে পিছনে 10টা গাড়ি আছে, এক একটা লাইনে এক একটা চলতে থাকে। আকাশ 1 ঘন্টার মধ্যে অফিসে চলে আসে। অফিসের ভেতরে ঢুকে আকাশ নিজের কেবিনে চলে যায়। তবে আপনাদের যদি আকাশের কেবিনটা দেখাতে পারতাম, তাহলে হয়তো আপনারা পুরো ফিদা হয়ে যেতেন, কেননা আকাশের কেবিনের ভিতরে পুরো একটা বেডরুমের মতো। এখানে জিম করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আকাশের এই কেবিনের ভিতরে ব্যবস্থা করে রাখা আছে। আর একটা কথা বলি, আকাশের কেবিনে অন্য কেউ ঢুকতে পারে না, সেজন্য আকাশের সাথে কেউ দেখা করতে আসলে তাকে অনেক সিকিউরিটি চেক করার পর তার সাথে কোনো হাতিয়ার অথবা বন্দুক না থাকলে তখনই তাকে ভিতরে আসতে দেওয়া হয়। কেননা আকাশের সাথে যারা দেখা করতে পারে, বিজনেসম্যান যাদের হাজার হাজার কোটি টাকা আছে শুধুমাত্র, তারাই আকাশের সাথে মিট করতে পারে। যদিও আকাশের সাথে মিট করতে আসে তাহলে আকাশ তাদের পাশের রুমের ভিতর তাদের অপেক্ষা করতে হয়। আকাশের রুমে অন্য কোনো লোককে আকাশ অ্যালাউ করে না। বিকেলে অফিস টাইম শেষ করে আকাশ অফিস থেকে বের হয়ে আসে, তার নিজের সিকিউরিটি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে চলে যায় এবং ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আর ডিনার করে আবার নিজের রুমে চলে যায়। তারপর ওখানে গিয়ে কিছুক্ষণ নিজের অফিসের কাজকর্ম করতে থাকে। কাজ শেষ করেই যখনই আকাশ ঘুমাতে যাবে তখনই আকাশের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বু? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। এই সপ্তাহের মধ্যে বাসা আসতে পারবে? কোনো প্রয়োজন আছে? আমাদের কোম্পানিতে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চেয়েছি, কিন্তু কিন্তু কি? এই প্রজেক্ট শুরু করতে চাঁদা বাবদ 20 কোটি টাকা সন্ত্রাসীরা চাচ্ছে। এখন কি করব? টাকাটা বড় কথা নয়, ওরা তোর যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিন্তু তুই কিভাবে সামলাবি? তুই তো আকাশের আব্বুকে আর বলতে না দিয়ে, তুমি চিন্তা করো না আব্বু, আমার উপর ছেড়ে দাও, আমি সব সামলে নেব। ঠিক আছে। আর কোনো সন্ত্রাসীরা চাঁদা নিতে আসছিল? ওদের দলে লিডার কে বা কোনো নাম বলছে? ওরা কার হয়ে কাজ করে? জসির নাম বলেছিল। ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। কল কেটে দেয়। তারপর আকাশ ওর ফোন দিয়ে কাকে যেন ফোন করে আর বলে, এই জসিমের জন্য সব ডিটেলস বের করে আমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে স্যার, আপনাকে কালকের মধ্যে সব ডিটেলস পাঠিয়ে দেব। আর ভাবতে থাকে আকাশ, কার এত বড় সাহস যে আমার কোম্পানিতে চাঁদা চায়? এইসব ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে পড়ে। আর প্রতিদিনের মতোই আকাশ ঘুম থেকে উঠে বাগানে চলে যায় জিম করতে। আর জিম করা শেষ হলে নাস্তা করে অফিসে যায় আর নিজের কেবিনে বসে আছে আর ওদের কোম্পানিতে আরও বেশি মুনাফা কিভাবে অর্জন করবে তা নিয়ে চিন্তা করে। সেই জন্য একটা বোর্ড মিটিং ডাকে আর সবাইকে উপস্থিত হতে বলে। সেজন্য বিভিন্ন জায়গা থেকে বিজনেসম্যান আসতে শুরু করে মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। সবাই আসলে আকাশ মিটিং রুমে এক এক করে সবাই বক্তব্য রাখেন।
এভাবে আলোচনার মাধ্যমে ওনাদের মিটিং শেষ হয়। মিটিং শেষ হওয়ার পর মুহূর্তেই একজন জিজ্ঞেস করে, আপনারা কত লক্ষ লক্ষ টাকার মালিক, তাহলে আরও মুনাফা বৃদ্ধি করতে চান কেন? আপনারা এত টাকা আর প্রপার্টি কে দেখবে? আপনি তো আমার আব্বু আম্মুর নামে 50টা এতিমখানা চালু আছে। 50টা এতিমখানা অনেক খরচ, সেটা তো তুমি বুঝবে না। তার উপর অনেক হাসপাতাল আছে যেখানে বিনা পয়সায় লোকদের চিকিৎসা করা হয়। সেজন্য বুঝতেই পারছো ওখানে আমাদের অনেক টাকা খরচ হয়, কিন্তু তারপরও আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু তবুও আমরা চাই পৃথিবীর সর্বোচ্চ স্থান অধিকার করতে। প্রত্যেকটা আশা করি, বুঝতে পারছেন, যাতে করে বিজনেস আমাদের উপরে কারো কথা বলার কোনো অধিকার না থাকে। আর একটা কথা মনে রাখবেন, শুধু ধন সম্পদ থাকলে বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে অনেক বড় মন লাগে, যা সবার থাকে না। এবার ফাইলগুলো দিন, আমি সাইন করে দিচ্ছি। এই নিন ফাইল। ফাইলগুলো টেক করছিলেন তো? হ্যাঁ স্যার, প্রতিটা ফাইলই চেক করা হয়েছে। আকাশ ম্যানেজারের কথায় ফাইলে সাইন করে দিয়েছে। এখন তো আপনারা বলবেন, না দেখে কোন কাগজে সাইন করলে এতে কোম্পানির বাড়ি গাড়ি হারাতে হয়। কিন্তু আকাশের বেলায় তার উল্টো, কেননা আকাশের সম্পত্তি কেউ ধোঁকা দিয়েও নিতে পারবে না। কেননা আকাশের সম্পত্তির অনেক সিকিউরিটি করা। যেমন যেমন ধরুন, আকাশের অবর্তমানে কেউ যদি আকাশের সাইন নিয়ে ওনার কোম্পানি দাবি করে, তাহলে তিনি অনেক বড় ভুল করবে। আকাশের সম্পত্তি ওর কাছ থেকে নেওয়া একমাত্র উপায় হচ্ছে পুলিশ কমিশনার, প্রেসিডেন্ট, ওই দেশের প্রধানমন্ত্রী সামনে যদি স্বাক্ষর করে, তাহলে ওই ব্যক্তি আকাশের সম্পত্তির ভাগ নিতে পারবে। কিন্তু এমনটা কখনোই হবে না। সেজন্য আকাশের সম্পত্তি নিয়ে কোনো টেনশনই করে না। বুঝতে পারছি। আকাশ মিটিং শেষ করে বাসায় চলে আসে। আর রাতের ডিনার শেষ করে আকাশ রুমে গেলে ওর ফোনে একটা কল আসে। আর কলের উপর পাশের লোকের কথা শুনে আকাশ তো মাথা গরম। ওরা আমার নাম কখনো শোনেনি। ফোনের ওপাশ থেকে, না, তাহলে ওদের উপরে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। কথা বলা শেষ হলে আকাশ ভাবতে থাকে, যে পথ থেকে নিজেকে সরিয়ে আনতে চেয়েছি, এখন দেখছি আবার সেই পথেই ফিরে যেতে হবে। এখনো তো আপনারা ভাবছেন আকাশ কোন পথের কথা বলেছে। তাহলে চলুন সেই পথের বিবরণ আপনাদের শুনেই। তাহলে চলুন আকাশের অতীত সম্পর্কে আপনাদের বলি। তাহলে আপনাদের 1 বছর আগে ফিরে যেতে হবে। তাহলে চলুন বন্ধুরা 1 বছর আগে ফিরে যাই। আকাশ হচ্ছে নামকরা বিজনেসম্যান শাহজাহান চৌধুরীর একমাত্র ছেলে আকাশ। আর আকাশের একটা ছোট বোনও আছে, নাম নিশা। ছোট বললে ভুল হবে, আকাশের থেকে 2 বছরের ছোট। যেমন সুন্দর তেমন দুষ্ট। বাড়িতে সারাক্ষণ আকাশের সাথে ঝগড়া নিয়েই কাটিয়ে দেয়। সকালবেলা যখন আকাশ ঘুমাচ্ছিল, তখন আকাশ বুঝতে পারে ওর বিছানায় হালকা হালকা ভেজা ভেজা লাগছে। তখন আকাশ ভাবলো, এই যে আমি আবার কিছু করে বসে নিত। আকাশ কথাগুলো একটু জোরেই বলছিল। তখন আকাশের বিছানার পাশ থেকে হাসির শব্দ শোনা যাচ্ছিল। তখন আকাশের বুঝতে বাকি রইল না যে এটা ঈশার কাজ। সেজন্য আকাশ ঈশা বলে চিৎকার দিয়ে ওঠে। আর ঈশাকে ধরার জন্য বিছানা থেকে উঠে যাবে, তখনই ঈশা বলে ওঠে, ধরতে পারবে না বলেই তোর লাগায়। আজকে তোকে ধরতে পাই, তারপর তোর একদিন কি আমার একদিন। আগে তো ধরে দেখা। হুম। তারপর বলেই রুম থেকে বেরিয়ে যায়। আকাশ পিছনে দৌড়ে ঈশাকে ধরার জন্য। দৌড়ে গিয়ে মিসেস পারুল বেগম মানে আকাশ আর ঈশার আম্মু ঈশাকে আম্মুর পিছনে লুকিয়ে পড়ে। বের হওয়া এখান থেকে। দেখো না আম্মু, তোমার ছেলে আমাকে মারবে বলে পেছনে পেছনে দৌড়াচ্ছে। সকাল সকাল তোরা কি শুরু করলি? দেখো তোমার মেয়ে আমার কি অবস্থা করছে। আকাশের এই অবস্থা দেখে আকাশের মা আর ঈশা দুজনেই আবার হেসে ওঠে। মা, তুমি ওর কথা শুনে। আমি কি করব? তুমি তো জানো আমার ভার্সিটির আজকে নবীনবরণ, তাড়াতাড়ি যেতে হবে। তোমার ছেলেকে সেই কখন থেকে ডাকছি, কিন্তু তোমার ছেলে তো ছেলে, ওঠার কোনো নাম নিচ্ছে না। সেই জন্যই তো আমি পানি ঢেলে দিয়েছি। বুঝেছি, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি জন্য পাত্র দেখো। কি সাহস দেখো না তোমার ছেলে, আমাকে কি সব বলছে। আমাকে নাকি এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। বলেই ন্যাকা কান্না শুরু করে। কেউ আমার মামুনিকে কিছু বলবে না? একমাত্র আব্বু আম্মুই আমাকে বোঝে। থাকো তোমরা তোমাদের আদরের মেয়েকে নিয়ে, আমি গেলাম। বাবা কি রাগ।
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোকেও ভার্সিটিতে যেতে হবে। তোমাদের আদরের মেয়েকে বলে দাও আমার রুমে যেন আর না আসে। তুই তো ওকে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে দিলি। তাই তো, আজকে তাহলে আসা যাওয়ার সিকিউরিটি বন্ধ করে দেব, তখন দেখবো কিভাবে আমার রুমে আসে। দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু বলে দিয়েছি। তারপর আকাশ আর কোনো কথা না বাড়িয়ে ওর রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে আসে, এসে দেখে আকাশের আব্বু অফিসে যাওয়ার জন্য নাস্তা করে বেরিয়ে পড়ে। আকাশের নাস্তা করেই ঈশার জন্য অপেক্ষা করে। ঈশা আসলে আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। ভার্সিটির উদ্দেশ্যে ওরা দুজন বেরিয়ে পড়ে। ঈশা নাস্তা করে আসেনি, সেই জন্য আকাশ ঈশাকে নিয়ে রেস্টুরেন্টে ঢোকে। রেস্টুরেন্টে আকাশ আর ঈশা নাস্তা করছিল। এমন সময় কয়েকটা মেয়ে আকাশের দিকে তাকিয়ে, ও কি হ্যান্ডসাম ছেলেটা, ইস একে যদি লাইফ পার্টনার হিসেবে পেতাম। দেখছিস না ও জিপ নিয়ে আসছে, আমাদের কোনো চান্স নেই মনে হচ্ছে। ওদের কথাগুলো আকাশ আর ঈশা বসে বসে শুনছিল, আর ঈশা তো প্রায় হেসেই দিল। তোর খাওয়া শেষ হলে ওঠ, ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া। ঈশার মুখে ভাইয়া ডাকটা শুনে ওরা তিনজন চমকে ওঠে আর বলে, আরে ওরা তো ভাই বোন, আর আমরা কি না কি ভেবে নিয়েছি। আকাশ আর ঈশা রেস্টুরেন্ট থেকে বের হয়ে ভার্সিটিতে চলে আসে। আকাশ গাড়ি পার করে ঈশাকে নিয়ে কলেজের কমন রুমে চলে যায়। ওখানে আজকে নবীন বরণ অনুষ্ঠান। আজকে দিনে অনেক ছেলে মেয়ে এসেছে, তবে আপনারা নায়িকাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ নায়িকা এই নবীন বরণ অনুষ্ঠানে নেই। নায়িকার আগমনও এখনো দেরি আছে। ওই দিন ওরা সব অনুষ্ঠান শেষ করে আকাশ আর ঈশা গাড়িতে ওঠে। আজকে তো অনেক মেয়েকে দেখলাম, ওখান থেকে ভাবছি যে কোনো একটাকে আমার ভাবি বানাবো। বানাবি তো ভালো কথা, বানা, আমাকে কেন বলতেছিস? তার মানে তুই রাজি? কিসের জন্য? বিয়ের জন্য। মার না খেতে চাইলে চুপ থাক। এইভাবে সারা রাস্তা ওরা ঝগড়া করতে করতে আসলো। বাড়িতে আসা মাত্রই প্রশ্ন শুরু হলো, ভার্সিটিতে প্রথম দিন কেমন কাটলো? আমাকে কেন বলতেছো? আর আমরা তো এই ভার্সিটিতে যাচ্ছি না। তোকে বলে লাভ নেই, তোর আব্বু ফোন করেছিল আর বলেছিল তুই বাসায় আসলে যেন তোকে অফিসে পাঠায়। যাচ্ছে আমি। ঈশা, তুইও আমার সাথে আয়। আমি কেন আসবো? আসতে বলছে আয়, তাহলে তোকে শপিং করে দেবো। সত্যি? হ্যাঁ। তাহলে চল আম্মু, আমি গেলাম। আরে খেয়ে তো যা তোরা দুজন। রেস্টুরেন্টে খেয়ে নেব। আকাশ বাড়ি থেকে বের হয়ে আসলো আর গাড়ি নিয়ে ওদের অফিসে চলে গেল। আকাশ আর ঈশাকে এখানে সবাই চেনে, যার কারণে অফিসে ঢুকতে কেউ কোনো বাধা দেয়নি। আর ওদের কিছু সিকিউরিটি গার্ড নিয়ে আকাশের আব্বুর কেবিনের সামনে এসে দিয়ে যায়। ওরা দুজনেই নিজেদের স্ক্যান করে রুমে ঢুকে যায়। তুই এসে গেছিস, কিন্তু ঈশাকে কেন নিয়ে এলি না? তাহলে কি আমি এখন চলে যাব? আমার মামুনি দেখি রাগ করেছে। রাগ করব না, তুমি আমাকে একটু অফিসে আসতে দাও না। দেখতে তো পাচ্ছিস আমাদের কত সিকিউরিটি নিয়ে থাকতে হয়, তার উপর যে সব সিকিউরিটি রাখা আছে ওদের দেখতেও একদম গুন্ডাদের মতো লাগে। এই কথা বলাতে আকাশ একটু অবাকই হয়। তুই করে কি তুই হা করে কি দেখছিস? চল মিটিং করতে হবে। আব্বু, আমিও কি আসবো? হ্যাঁ চল। ওনারা মিটিং শেষ করে ওনারা তিনজনই বাড়িতে চলে আসে। পরের দিন সকালবেলা আকাশ জিম করে ফ্রেশ হয়ে নেয়। আজকে সূর্য কোন দিকে উঠেছে? প্রতিদিন যেদিকে উঠে। আজকে না ডাকতেই মহারাজ এসে হাজির। তাড়াতাড়ি নাস্তা করে নে, ভার্সিটি যেতে দেরি হয়ে যাচ্ছে। নাস্তা করে আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। আকাশ গাড়ি পার্ক করার জন্য পার্কিং লটে গিয়ে গাড়ি পার্ক করে এসে দেখে কয়েকটা ছেলে ঈশাকে প্রেজিং করার জন্য দাঁড় করালো। তখনই আকাশ এসে হাজির। কি হয়েছে? ওই হিরো, কে রে তুই? আর এই মাটা তোর কি হয়? এই কথা বলাতে আকাশের দু চোখ রাগে লাল হয়ে আছে। আকাশে তো মন চায় ওদেরকে এখানেই শেষ করে দিতে, কিন্তু ঈশার সামনে কিছু করা যাবে না। কথাটা মনে মনে বলল। আমার? ঈশাকে বলতে না দিয়ে আর রাগ কন্ট্রোল করে। আমি ওর ড্রাইভার। এই কথাগুলো বলাতে একটু কি ড্রাইভার? কথাটা বলে হাসতে লাগলো। শেষে কিনা ড্রাইভারের সাথে কথা বলতে হবে? আমাদের তো প্রেস্টিজ পাংচার হয়ে যাবে।
দেখুন, এভাবে মেয়েদের টিজ করা ঠিক না। ওই তা কি এখন তোর থেকে শিখতে হবে? বলে আকাশকে ধাক্কা দেয়। এই কথাগুলো বলাতেই সে একটু বেশি অবাক হয়। তখন কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারো কোনো কথা বলার সাহস হয়নি, কেননা এই শহরের সবাই একজনকেই ভয় পায়, আর এই ছেলেগুলো তারই লোক। এই শহরের সবাই কাকে ভয় পায় তা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আকাশ ভালো করেই বুঝেছে এখন ঈশার সামনে কিছু করা যাবে না। ঈশা, তুই রুমে যা, আমি দেখছি। না ভাইয়া, আমি তোকে একা রেখে যাব না। আমি এক্ষুনি বাবাকে ফোন করছি, উনি সব দেখে নিবে। এ কে রে? বাবার ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমরা কার লোক? কার লোক তোমরা? আকাশ ওদের সাথে তর্ক করতে দেখে কলেজের সবাই অবাক, কেননা কলেজের সবাই ওদের ভয় পায় এবং কি এমপি পর্যন্ত ওদের ভয় পায়। এর কারণ হচ্ছে ওদের কাছে একটাই পাওয়ার আছে, আর ওই পাওয়ার হলো আন্ডারওয়ার্ল্ডের কিং এর পাওয়ার। এই আন্ডারওয়ার্ল্ডের কিং পারে না এমন কোনো কাজ নেই। আকাশ ঈশাকে রুমে পাঠিয়ে দেয়, আর ওই ফাঁকে মোবাইল বের করে কি যেন টাইপ করে, আবার মোবাইল পকেটে রেখে দেয়। আবার ছেলেগুলো সামনে দাঁড়িয়ে পড়ে, তখনই ছেলেগুলোর ফোন আসে, আর ওরা কথা বলে আর আকাশকে অর্নিং দিয়ে চলে যায় সবার সামনে থেকে। ওখানে থাকা সবাই ভাবছে আজকে যদি ওই ছেলেগুলোর ফোনে কল না আসতো তাহলে তো আজকে ওরা ভেবে নিয়েছে আকাশকে তো ওরা মেরেই ফেলতো। ওরা চলে গেলে আকাশ মুচকে সে রুমে চলে যায়। ওদের সাথে কথা বলতে বলতে আকাশের ক্লাসে দেরি হয়ে যায়, সেজন্য রুমের সামনে দাঁড়িয়ে। স্যার, ভেতরে আসবো? প্রথম দিনে এত লেট কেন? আসলে স্যার। বুঝতে পেরেছি, মাঠের মধ্যে ওই ছেলেটা তুমি ছিলে, তাই তো? জি স্যার। ভেতরে আসো। আকাশ ভেতরে ঢুকে আর ওইখানে থাকা একটা জায়গায় বসে পড়ে। আজকে যেহেতু প্রথম দিন, তাই আজকে আর পড়াবো না। তোমার পরিচয় জানতে চাইবো, সেজন্য এক একজন করে দাঁড়িয়ে তোমাদের পরিচয় বলো। এরপর সব ছেলে মেয়ে নিজেদের পরিচয় দাঁড়িয়ে বলতে থাকলো। ওদের পরিচয় শুনে আকাশে যা মনে হলো ওরা সবাই অনেক ধনী পরিবারের ছেলে মেয়ে। এরপর আকাশ ওর পরিচয় দিল, তবে আসল না, একটা নকল পরিচয় দিল, যাতে করে ওকে কেউ এই কলেজে না চিনতে পারে। মোটামুটি সবার পরিচয় নিয়ে ক্লাসটা শেষ হলো। ক্লাস শেষ করে আকাশ মাঠে আসলো। ক্লাস শেষ করে আকাশ ক্যান্টিনে আসলো আর দেখে ঈশা কয়েকটা ছেলে মেয়ের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। ঈশা, তুই এখানে যাবি না বাসায়? যাব তো, এদের সাথে আজকেই তো পরিচয় হলো, একটু থাকি না। এরপর একে একে ঈশা সবার সাথে পরিচয় করিয়ে দিল। এর মধ্যে একটা মেয়ে এসে আকাশের পাশে বসলো। ঈশা ছেলেটা কে রে? আমার বড় ভাইয়া। দেখতে কিন্তু মাশাআল্লাহ। বড় ভাই বলতে আমি ওনার ড্রাইভার, আর তার সাথে পড়াশোনাও করি। উনি আমাকে নিজের বড় ভাইয়ের মতো দেখে। কি? কিছু না, তাড়াতাড়ি নাস্তা করে নে, বাসে যেতে হবে। এদের সাথে পরিচয় হও। এরপর একে একে ঈশা সবার সাথে পরিচয় করিয়ে দিল। এর মধ্যে একটা মেয়ে এসে আকাশের পাশে বসলো। খাবারের অর্ডার দিয়েছি, এসেছে, আজকে বিল আমিই দেব। মেয়েটার কথা এতটাই মিষ্টি লাগলো যে আকাশের মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহ, সুন্দর চেহারা, একদম পরীর মতো। বেশি বর্ণনা দিলে আপনাদের নজর লেগে যেতে পারে, তাই এর বর্ণনা দিব না। আকাশের এমন সাউনিতে মেয়েটা লজ্জা পেল। এই ছেলেটা কে রে? আমাদের সাথে কেন বসে আছে? ও হচ্ছে ঈশার ড্রাইভার, আর ঈশা ওনাকে নিজের বড় ভাইয়ের মতো দেখে। হাই, আমি সোনিয়া চৌধুরী। আপনি? আমি আকাশ তা আপনি কি শুধু গাড়ি চালান না অন্য কিছু করেন? ভাইয়া মাস্টার্স করতেছে। তাহলে তো আমাদের অনেক সিনিয়র। হ্যাঁ। ঈশা, বাড়িতে যেতে হবে। ঠিক আছে, যাব তো। তবে আপনারা কিছু মনে না করলে। কিছু বলবেন? আমাকে চলে যেতে হবে, কিছু কাজ আছে আমার। এই, তোর কেমন ড্রাইভার, তোকে ছাড়াই চলে যাচ্ছে? তাছাড়া তোকে আনা নেওয়া ছাড়া আর কি কাজে বা থাকতে পারে? ঠিক আছে, কিন্তু আমি যাব কি করে? চিন্তা করিস না, আমি তোর জন্য ড্রাইভার রেখে যাব। আকাশ ওখান থেকে বের হয়ে আসে। বস, ওদের ধরে নিয়ে এসেছি। তোদের সাহস কি করে হয় কলেজে গিয়ে মেয়েদের টিস করার? তুই জানিস না আমরা কার লোক? শফিক ভাই জানতে পারলে তোকে শেষ করে দিবে। ও তাই নাকি? তাহলে কল কর তোদের বসকে। বলেই ফোন এগিয়ে দেয়। হ্যালো বস, আমি তামিম বলছি।
এটা কার নাম্বার থেকে কল করেছিস? ভাই আমাদের বাঁচান। কি হয়েছে তোদের? এখানে একটা ছেলে আমাদের তুলে নিয়ে এসেছে। কার এত বড় সাহস যে আমার ছেলেদের তুলে নিয়ে আসে? আমরা ওর নাম জানি না, আর মুখে মাস্ক লাগানো। তোরা আমার কথা বলিসনি? বলেছি ভাই, আপনি ওনার সাথে কথা বলেন। কে তুই, আর নাম কি তোর? আমার নাম না জানলেও চলবে, শুধু এতটুকু জেনে নে আমি একজন সাধারণ মানুষ। তা সাধারণ মানুষ হয়ে তোর এত বড় সাহস যে আমার ছেলেদের বেঁধে রেখেছিস? এখন তো ওদের বেঁধে রেখেছি, এরপর যদি আর কোনোদিন কলেজের আশেপাশে দেখি তাহলে ওদের জানে মেরে ফেলবো। তোর এত বড় সাহস, তুই শফিক ভাইকে ভয় দেখাচ্ছিস? আমি কাউকে ভয় দেখাই না, সোজা উপরে পাঠিয়ে দিই। তোর যত শক্তি আছে কাজে লাগা, দেখ আমাকে খুঁজে বের করতে পারিস কি না। যেদিন তোকে আমি সামনে পাবো, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই সেই সময়টার অপেক্ষায় থাক। বলেই কল কেটে দেয়, আর ওর লোকদের বলে এদের হাত পা ভেঙে যেন হসপিটালে ভর্তি করিয়ে দেয়, আর এটাও বলে দেয় যেন 5-6 মাস আগে যেন সুস্থ না হয়। ঠিক আছে বস, আপনি যান, আমরা সব ব্যবস্থা করে নিব। এরই মধ্যে শাকিল আর অন্তর এসে হাজির। কি করছে এরা? এটা কি করছে বন্ধু? আপনাদের বলা হয়নি, বসের দলের লিডারের হয়ে কাজ করে শাকিল আর অন্তর। লিডার ওদের নিজের ভাইয়ের মতো দেখে। ওরা তিনজনের জন্য চান দিতেও পারে, আবার নিতেও পারে। শাকিল বসের ডান হাত আর অন্তর বাম হাত। কিছু না, এদের ব্যবস্থা কর যেন আমার চোখের সামনে আর না দেখি। হয়ে যাবে বলেই ওদের বস ওখান থেকে বের হয়ে আসে। এদিকে আকাশ অফিসে ওর আব্বুর সাথে মিটিং করতে করতে সময় কেটে যায়। বিকাল 4টায় আকাশ অফিস থেকে বাসায় চলে আসে ফ্রেশ হয়ে নিচে নেমে খাওয়ার জন্য। তখনই ঈশা এসে হাজির। ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ বল। তোকে একটা ক্রেডিট কার্ড দিয়েছি, ওখানে তো তুই মাসে 50 লক্ষ টাকা খরচ করতে পারোস, তাহলে আবার টাকা বুঝলাম না, 50 লক্ষ টাকা কি শপিং করলি? ঈশার রাগে ফেটে যাচ্ছে, সেই জন্য চিল্লাতে চিল্লাতে বলে, তুই সবার সামনে কেন বলেছিস তুই আমার ড্রাইভার, আর তোর ওই ক্রেডিট কার্ডের লিমিট কম না? ও মনে পড়েছে, ওটা তো তোর থেকে আমার খরচ বেশি। কথাটা বলার আগে ঈশা কান্না করে দেয়। আরে কান্না কেন করছিস? আর বকবো না তোকে। কান্না করব না? আমার মামুনিটা কাঁদছে কেন? তোমাদের ছেলে কলেজের সবাইকে বলে বেড়ায় ও নাকি আমার ড্রাইভার। ও হয়তো মজা করে বলেছে। না আব্বু, কোনো মজা করিনি। কথাটা কি সত্যি? হ্যাঁ আব্বু। তাই এরকম করার কারণ কি? তাহলে শোনো, আব্বু যদি সবাই জানে আমি কে, তাহলে আমার সাথে কথা বলার জন্য অনেক ছেলে মেয়ে আসবে, কিন্তু আমি সত্যিকারে আমার কোনো বন্ধু পাবো না। যারা বন্ধুত্ব করতে আসবে ওরা টাকা দেখে আসবে, সেই জন্য সবাইকে আমি ড্রাইভারের পরিচয় দিয়েছি। এতে করে যে আমার সাথে বন্ধুত্ব করতে আসবে সেই হবে আসল বন্ধু। কথাটা খারাপ না, কিন্তু আমার ঈশা মামুনির বন্ধু বান্ধবী হয়েছে। হবে না, সে তোর আর আমার মতো পরিচয় গোপন করেনি, যার জন্য ওর সাথে যারা বন্ধুত্ব করছে সবাই বড় লোক। তবে একটা ছেলে আছে, ওরা এত বড় লোক না, বাবা চাকরি দিয়েই ওদের সংসার চলে। তোরা ওকে সাহায্য করতে পারছে? না আব্বু, আমি ওকে বলেছি যে ওর সব পড়াশোনা খরচ আমি চালাবো, কিন্তু ওই ছেলেটা মানা করে দিয়েছে। তাহলে আর কি করার? আব্বু, আমি বলেছিলাম কি ওকে আমাদের কোম্পানিতে একটা পার্ট টাইম চাকরি দিলে কেমন হয়? আচ্ছা, তুই ছেলেটার সাথে কথা বল। ঠিক আছে, এবার তাহলে খাওয়া শেষ করে সবাই ঘুমাতে যাও। ওরা রাতে খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে, আর এইদিকে শফিক ওর সমস্ত লোককে কাজে লাগায়। ওরা কোনো খোঁজ নিতে পারেনি। এরপর শফিক ওর সে বড় বসকে ফোন দেয়। স্যার, একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? স্যার, একটা ছেলে আমাদের লোকজনকে ধরে নিয়ে হাত পা ভেঙে দিয়েছে, আর উল্টো আমাকে চ্যালেঞ্জ করছে আমি নাকি ওর কিছু করতে পারবো না। ঠিক আছে, আমি ব্যাপারটা উপরে কথা বলে দেখছি। ঠিক আছে স্যার। এরপর ওরা দুজনেই কল কেটে দেয়। শফিক তো মনে মনে ভাবছে, আমি জানতাম আফজাল সাহেবই আমাদের একমাত্র বস, কিন্তু উনি বলতেছে ওনার উপরেও বস আছে। ব্যাপারটা কি? এই ছোটোখাটো লোকগুলোর দ্বারা তো কিছু হবে না, সামান্য একটা ছেলেকে বের করতে পারলো না। এই তোরা কে কোথায় আছিস? একটা ছেলের নাম্বার দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে ওই ছেলের সব ডিটেলস আমার চাই। ওকে বস। আর এইদিকে আকাশ সকালে রেডি হয়ে ঈশাকে নিয়ে ভার্সিটিতে আসে। ভাইয়া,
তুই যা, আমি ফ্রেন্ডের সাথে কথা বলে আসি। ঠিক আছে। বলে আকাশের রুমে চলে যায় কিন্তু আকাশ লক্ষ্য করছে আজকে কোথাও জায়গা নেই যে আকাশ সেখানে বসবে। কিন্তু হঠাৎ করে একটা মেয়ে উঠে দাঁড়িয়ে আকাশকে ওর পাশে বসতে দেয়। ধন্যবাদ। ওই দিন ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে আসে, আর এদিকে ঈশা রাকিবকে চাকরি করার জন্য রাজি করায় আর আকাশের সাথে পরিচয় করার জন্য নিয়ে আসে। ভাইয়া, এই হচ্ছে রাকিব, এর কথাই বলেছি। হ্যাঁ, বসো এখানে। আপনি ঈশার কি হন? আমি ঈশার কি হই তা জানাটা তোমার জন্য গুরুত্বপূর্ণ নয়। তুমি চাকরি করতে আগ্রহী কিনা এটা গুরুত্বপূর্ণ। কিন্তু চাকরি করলে তো পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। তুমি যখন ফ্রি থাকো তখন না হয় কাজ করতে পারো। ঠিক আছে। এই নাও কার্ড, এই কোম্পানিতে গিয়ে আমার নাম বলবে ম্যানেজারকে, তাহলেই হবে। এবার আসতে পারো। ধন্যবাদ। রাকিব চলে গেল। ভাইয়া, একটা কথা বলবো? কি কথা? আমি না আমার বন্ধু বান্ধবীদের সাথে কয়েকদিনের জন্য বেড়াতে যাব। তো যাবি? কিন্তু ভাইয়া, তুই তো জানিস আমাকে একা একা বাইরে যেতে দিবে না। সেই জন্য তুইও যদি আমাদের সাথে যাওয়ার জন্য রাজি, তাহলে আব্বু যেতে দিবে। কিন্তু তোর বন্ধু বান্ধবীরা আবার রাগ করবে না তো? ওদেরকে আমি সামলে নিব। তাহলে এখন ওদের সাথে কথা বল। ঈশা ওর বান্ধবীদের সাথে কথা বলে ওরা রাজি হয়। ওরা মোট 10 জন যাবে, তবে দেশের বাইরে ঘুরতে যাবে। কিন্তু আমরা তো এখানে 8 জন, আর আমার ভাইয়া সহ 9 জন। তাহলে এই আরেকজনটা কে আবার? ওটা সিক্রেট। যখন আমরা সবাই এয়ারপোর্টে একত্রিত হব তখন দেখতে পাবি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট উইকে যাচ্ছি। ঠিক আছে। ঈশা আকাশের কাছে আসে আর ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর যেতে যেতে ওরা কবে যাবে তা আকাশকে বলে। আকাশ বাসায় এসে ওর বাবা মাকে রাজি করায় যে আকাশ ঘুরতে যাবে, সেজন্য ঈশাকে নিয়ে যেতে চায়। সেজন্য আকাশের বাবা মা রাজি হয়ে গেল। এভাবে 1 সপ্তাহ পর আকাশ আর ঈশা ওদের ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে এসে পৌঁছালো। ওরা 9 জন একত্রিত হলো। আমরা না 10 জন যাওয়ার কথা, কিন্তু আরেকজন কই? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। ওই যে আসছে, ডান দিকে তাকা। ঈশার কথায় আকাশও ডান দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে দৌড়ে আসছে। যদিও মেয়েটাকে দেখতে একদম রান্নাকাটা পরীর মতো লাগছে। মেয়েটার শরীরে কালো রঙের বোরখা পরা ছিল, আর হাতে কালো মোজা আর পায়ে পর্যন্ত শুধু চোখ দুটো দেখা যায়। কিন্তু আমাদের হিরো ওই চোখ দুটো দেখে প্রেমে পড়ে যায়। এর চেয়ে বেশি বর্ণনা দেওয়া যাবে না, কেননা এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন মেয়েটা পর্দা করে। সেজন্য একটা পর্দা করা মেয়ের এত বর্ণনা দেওয়া ঠিক হবে না। হাই গার্লস এন্ড বয়েজ। হাই ইরা। এর মানে মেয়েটার নাম ইরা? বাহ, অনেক সুন্দর নাম তো। ওকে, পরে বলবো, এখন চলো। তাহলে কি তুই ওনার কথা বলেছিলি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। বাকি কথা প্লেনে বসে বলা যাবে। ওকে। সবাই পাসপোর্ট দিয়ে ভেতরে ঢুকে আর ওখানে টিকিট আর সবকিছু নিয়ে ওরা প্লেনে বসে। ওরা 10 জনই একটা কেবিন নিয়েছে, যাতে করে ওরা 10 জন আড্ডা দিতে পারে। ওরা দেশের বাইরে কোন জায়গায় যাচ্ছে তা আপনাদের তো বলা হয়নি, তবে এত তাড়াতাড়ি জেনেও বা কি করবেন? একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। তোদের সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার মামাতো বোন ইরা, আমাদের সাথেই পড়বে। তাহলে তো অনেক আড্ডা হবে। যদিও এসব কথা আকাশের কোনো খেয়াল নেই। শুধুমাত্র একজন বাদে আমরা সবাই সেম ইয়ারে। কে সে? ওনার নাম হলো আকাশ, আর ঈশা ড্রাইভার। কিন্তু তাহলে উনি আমাদের সাথে কেন যাচ্ছে? আসলে ঈশা নিয়ে এসেছে, কেননা আঙ্কেল ঈশাকে একা একা দেশের বাইরে কিছুতেই যেতে দেবে না, সেই জন্য ওনাকে নিয়ে আসা। কি বলিস? তাহলে কি আঙ্কেল ঈশার থেকে একটা ড্রাইভারকে বিশ্বাস করে? বলে ঈশা হাসতে লাগলো, আর সাথে কয়েকটা ছেলে। দেখো, তোমরা কিন্তু আমার ভাইয়ের সাথে এমন করতে পারো না। আমরা কি এমন বললাম? উনি আমার ড্রাইভার হলেও আমি ওনাকে নিজের বড় ভাইয়ের মতো দেখি, আর আব্বু আম্মুকে ওকে অনেক বিশ্বাস করে। দেখো, একদিন দেখবে
তোমাদের এই বিশ্বাস ভেঙে দিয়ে চলে যাবে। ভাইয়া এখানে নেই, সেই জন্য এখানে কি কথা হয়েছে তা যেন ভাইয়া জানতে না পারে। জানলে কি হবে? তাহলে আমাদের আর যাওয়া হবে না। আমাদের মানে? ভাইয়া যদি জানতে পারে তাহলে এক্ষুনি প্লেন আবার বাংলাদেশে নিয়ে যাবে। এ কথা শুনে ওরা সবাই হাসতে লাগলো। এটা প্লেন একবার আকাশে উড়লে যে দেশে যাবে ওই দেশে ছাড়া আর কোনো জায়গায় যাবে না। তোমরা আমার ভাইয়ার সম্পর্কে জানো না, তাই বলছো। ভাইয়া যদি চায় তাহলে আমাদের আবার এই অর্ধেক পথ থেকেই আবার বাংলাদেশে নিয়ে আসবে। তাই নাকি? দেখি কত ক্ষমতা তোমার ওই ড্রাইভার মানে ভাইয়ের। আমিও দেখি। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি ভাইয়াকে বলতেছি। বলার চেয়ে ওনাকে এখানে ডেকে আন। এরা ওর ফোন বের করে আকাশকে ফোন করে। কেন আকাশ পাশের কেবিনে রেস্ট নিতে চলে গিয়েছে। এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন প্লেনে কোনো সিগন্যাল থাকে না, তাহলে ঈশা আর আকাশের মোবাইলে কি করে আসলো? আসলে ঈশা আর আকাশকে একটা করে 2টা ভিআইপি সিম দেওয়া হয়, আর এই সিমগুলো প্লেনে ইউজ করা যায়, কিন্তু এই সিম সবাইকে দেওয়া হয় না। ঈশার ফোন পেয়ে আকাশ ওদের কেবিনে আসে। ঈশা, তোর কিচ্ছু হয়নি তো? না ভাইয়া। তাহলে এরকম তাড়াতাড়ি এখানে কেন আসতে বললি? আসলে ভাইয়া তোর কি? আমার আব্বুর কথা খুব মনে পড়ছে, আমি দেশে ফিরে যাব। কিন্তু আমরা তো প্রায় অর্ধেক পথ চলে এসেছি, এখন তোকে নিয়ে গেলে তো তোর বন্ধু বান্ধবী ওদের কেউ নিয়ে যেতে হবে। আমি এত কিছু জানি না, আমি এক্ষুনি দেশে ফিরতে চাই। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি এই প্লেনটা দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাইয়া। আকাশ কেবিন থেকে বের হয়ে কারোর সাথে কথা বলতে চলে যায়। এই সত্যি সত্যি আমাদের আবার দেশে নিয়ে যাবে না তো? আরে কারোর এত ক্ষমতা নেই যে প্লেন দেশে নিয়ে যাওয়ার। এভাবে ওরা কিছুক্ষণ কথা বলছিল। 7 মিনিট পর হঠাৎ ফাইলটা ঘোষণা করে। তাদের হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে বিমান দেশে ফিরিয়ে নেওয়ার জন্য, সেজন্য এই বিমান এখান থেকেই ঘোরানো হচ্ছে। এই ঘোষণা শুনে সোনিয়া আর ইরা তো শকড, কেননা এটা কিভাবে সম্ভব? একটা মানুষের এত ক্ষমতা কি করে থাকতে পারে? আমি তো তোদের আগেও বলেছি, এখন সবাইকে দেশে ফিরে যেতেই হবে। তোর ভাইয়াকে যে করে হোক ম্যানেজ কর, যাতে বাংলাদেশের বিমানটা নিয়ে যায়। যখন আমি বলেছি তখন বিশ্বাস হয়নি তো? এইসব বিষয় পরেও কথা বলা যাবে, এখন প্লিজ তোমার ভাইয়াকে বলে বাংলাদেশ ফেরা ক্যান্সেল করো। ঠিক আছে, ভাইয়া আসুক তারপর বলছি। কিন্তু তোর ভাইয়া রাগ করবে না তো? আমার ভাইয়া অনেক রাগী, কিন্তু কখনো আমার চোখের পানি আসতে দেয়নি। সত্যি ঈশা, তুই অনেক লাকি যে ড্রাইভার সমান একটা ভাই পেয়েছিস। কিন্তু তোমার ভাইকে বুঝিয়ে বলো। বলতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমার ভাইয়াকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা যাবে না একদম। সবাই একসাথে বলে উঠল। ঠিক আছে, আমরা কেউ কিচ্ছু বলবো না। একটু পর আকাশ আসে ওদের কেবিনে। চিন্তা করিস না, আমরা 4 ঘন্টার মধ্যেই আবার দেশে ফিরে যাব। ভাইয়া, কি? বিমানটা আবার ঘোরানো যায় না? কেন, তুই না বললি আম্মুর কথা মনে পড়ছে, সেজন্য দেশে ফিরে যেতে চাস? এখন ইচ্ছে করছে না, প্লিজ একটা কিছু করে আবার বিমানটা ফিরিয়ে আন না ভাইয়া। তুইও না কখন যে কি বলিস নিজেও জানিস না। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে ভাইয়া। আকাশ পাইলটের কথা বলে বিমান আবার ঘুরিয়ে নেয়। সত্যি তো, তোর ভাইয়া অনেক পাওয়ারফুল, কিন্তু এত পাওয়ারফুল লোক তোর ড্রাইভার কি করে হয়? এত কিছু না জানলেও চলবে তোরিরা। আমরা ওখানে গিয়ে কোন হোটেলে থাকবো? আসিফ ঠিকই বলেছে, থাকবো কোন হোটেলে? আগে ওই দেশে নামি, তারপর দেখবো। কি? আমরা তো ওই দেশে কখনো যাইনি, আর না রাস্তাঘাট চিনি। যা হওয়ার হবেই, পরে দেখা যাবে। টাকা থাকলে যে কোনো হোটেলে উঠতে পারা যাবে। ঠিক তাই। এভাবে ওরা কথা বলতে বলতে বিমান ল্যান্ড করে, আর ওরা সবাই এয়ারপোর্টের বাইরে চলে আসে। আর ওইখান থেকে একটা গাড়িতে 10 জন উঠে পড়ে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি?
আমরা তো এখানে কিছুই চিনি না, কোথায় উঠবো আমরা? এভাবে গাড়িতে বসে ওদের মন্তব্য শুরু হয়ে যায়, আর আকাশ দু চোখ দিয়ে শুধু এরাকেই দেখছে। এই ভাইয়া, আমরা কোন হোটেলে উঠবো? আমরা কোন হোটেলে উঠছি না। কি? তাহলে আমরা কোথায় উঠবো? আমরা উঠবো একটা বাড়িতে। কি? আমরা বাড়িতে উঠবো? কেন? আমাদের কাছে যথেষ্ট টাকা পয়সা আছে হোটেলে থাকার জন্য। তাই নাকি? ড্রাইভার, গাড়ি থামাও। তাহলে আমাদের জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে আসুন। কিন্তু আমার কাছে এই দেশের টাকা নেই। তাহলে আর কোনো কথা না বলে গাড়ি যেখানে যাচ্ছে চুপ করে বসে থাকুন। আকাশের কথায় সবাই চুপ হয়ে থাকলো। কিছুক্ষণ পর গাড়ি রেস্টুরেন্টের সামনে থামলো, কেননা অনেকটা জার্নি করে এসে সেজন্য সবাই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া শেষ করে, কিন্তু কারো কাছে এই দেশে টাকা নেই, সেই জন্য ওদের মধ্যে কেউ বিল দিতে পারছে না। এইদিকে আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওরা দাঁড়িয়ে আছে। কি হলো ঈশা, দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া, আমাদের কাছে তো এই দেশের টাকা নেই, এখন কি করব? তোর কাছ থেকে কি ওনারা টাকা চেয়েছে? মানে এখানে খেয়েছি অথচ টাকা দিব না? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আকাশ ম্যানেজারের রুমে যায় আর ম্যানেজারের থেকে একটা প্যাকেট আনে। চলো সবাই। এই প্যাকেটের মধ্যে কি আছে? কিছু না, চলো, দেরি হয়ে যাচ্ছে। ওরা সবাই গাড়িতে উঠে বসে, গাড়ি চলতে থাকে। এভাবে আরো 2 ঘন্টা পর ওরা 10 জন একটা বিশাল বাড়ির ভেতর প্রবেশ করে। বাড়িটা দেখতে একটা রাত পরিবারের মতো মনে হচ্ছে, কেননা বাড়িটা এতটাই বড় যে বাড়ির চারপাশ ঘুরে আসতে 20 মিনিট সময় লাগবে। ভাইয়া, আমরা এই বাড়িতে থাকবো? হ্যাঁ। কিন্তু এত বড় বাড়িতে আমরা এই কজন থাকবো? আমার তো খুব ভয় করছে। ভয়ের কিছু নেই, চলুন সবাই ভেতরে, অনেক রাত হয়েছে, সকালে পুরো বাড়িটা ঘুরে দেখবেন। সবাই ভেতরে চলে যায়, আর সবার জন্য নাস্তা নিয়ে এসেছিল আকাশ, কেননা এত রাতে আর রান্না করা হবে না। নাস্তা শেষে সবাই যে যার রুমে চলে যাবে, এমন সময় সোনিয়া বলে ওঠে, আমরা কোন রুমে ঘুমাবো? এখানে কলি, ইরা, শাহিনা, সোনিয়া, ওরা 4 জনের জন্য 2টা রুম। এদিকে মোহন, রাশেদ, মঞ্জু, পাভেল, ওদের 4 জনের জন্য 2টা রুম। তাহলে ঈশার আপনি কোথায় ঘুমাবেন? তাই তো ভাইয়া, আমি কোথায় ঘুমাবো? কেন, তুই আর আমি এক রুমে ঘুমাবো? আপনি এসব কি বলছেন? ও একটা মেয়ে, আপনার সাথে ঘুমাবে, মাথা ঠিক আছে আপনার? ঈশা, তোর ঘুমাতে কোনো সমস্যা হবে না তো? না ভাইয়া। তবু তুইও নাকি ভাই ডাকিস, বলে বোঝা যাচ্ছে না তুই একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে ঘুমাবি। এতে সমস্যা কোথায়? আর আমরা তো একটা বিছানায় আর ঘুমাবো না, আর যদিও ঘুমাই ও তো আমার ভাই, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনারা যে যার রুমে চলে যান, আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন। ঠিক আছে। আকাশ ঈশাকে নিয়ে রুমে চলে আসে আর ঈশাকে একটা রুমে নিয়ে যায়। ঈশা, তুই এই রুমে ঘুমা। তুই কোথায় ঘুমাবি? আরে পাগল, এইখানে 2টা রুম আছে, তুই একটাতে আরেকটাতে আমি। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? কি? এটা কার বাসা? এত কিছু তোর না জানলেও চলবে, ঘুমা তাড়াতাড়ি। আর এইদিকে বাংলাদেশের সমস্ত গ্যাং খোঁজখবর নিয়ে আকাশের কোনো হদিস তারা না পেয়ে একটা মিটিং ডাকে, যেখানে বিভিন্ন বড় বড় গ্যাংয়ের বস এসেছে। এরকম এদের গ্যাংয়েরও কয়েকটা ধাপ আছে, যেমনটা চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান, জেলা সভাপতি, সহ সভাপতি, এমপি, মন্ত্রী। ঠিক এইরকম ওই গ্যাংয়ের লোকও এরকম কাজ করে। এরকম 10 জন টপ গ্যাং লিডারকে এই মিটিং করে। স্যার, আমরা সাধারণ একটা ছেলেকে ধরতে পারছি, এবার কি করব? আমাদের এত চেষ্টা করেও একটা ছেলেকে বের করতে পারলাম না। আমাদের আন্ডারে লক্ষ লক্ষ ছেলে কাজ করে, কিন্তু সামান্য একটা ছেলেকে বের করতে পারলাম, এটা আমাদের জন্য লজ্জার কথা। স্যার, তাহলে এখন কি করব? তাহলে কি বসের সাথে কথা বলবেন? বসের সাথে কথা বলার কোনো পারমিশন আমার কাছে নেই। কিন্তু এই সামান্য ব্যাপারে ওনার সাথে যোগাযোগ করলে আমার মান সম্মান কোথায় যাবে? জসিম বস, আপনি কি যোগাযোগ করবেন? ও নাম হচ্ছে জসিম, আর জসিমের আন্ডারে 9 জন কাজ করে, আর 9-এর আন্ডারে 8, 8-এর আন্ডারে 7, এভাবে এরা একজন আরেকজনের আন্ডারে কাজ করে। তাহলে স্যারের সাথে কথা বলেন। আমিও স্যারের সাথে যোগাযোগ করতে পারি না।
জসিমের মুখে এমন কথা শুনে ওইখানে থাকা সবাই অবাক হয়। কি বলছেন স্যার? আমরা তো জানি একমাত্র আপনিই পারেন বসের সাথে সরাসরি যোগাযোগ করতে। আমি সরাসরি বসের সাথে যোগাযোগ করতে পারি না, কেননা আমাদের মধ্যে এখানে 10 জন আছে, কিন্তু আমাদের মধ্যে কেউ আজ পর্যন্ত বসকে দেখিনি। তাহলে বসের সাথে যোগাযোগ কিভাবে করা যায়? বসের 2 জন লোক আছে, একজন বসের ডান হাত আর একজন বসের বাম হাত। আমি ওদের সাথে যোগাযোগ করতে পারি, আর ওরাই আমাকে বলে কখন কি করতে হবে। তাহলে ওনাদের সাথে কথা বলেন। এই পাগল হয়ে গেছিস নাকি? সামান্য এই কাজের জন্য বসকে ফোন দেওয়া হয়, তাহলে আমাদের কি অবস্থা করবে বুঝতে পারছিস? তবুও আমি ওনাদের ফোন করছি, আপনারা শুনুন, তবে কেউ কোনো কথা বলতে পারবেন না। এটা তো সম্ভব না, কেননা ওরা যদি আমাদের সব খোঁজ খবর রাখে তাহলে ওনারা এটাও জানবে আজকে আমরা সবাই একসাথে আছি। তাহলে তোমরা এখন যাও আর লোকজন বাড়িয়ে দাও, যে করে হোক ওই ছেলেকে খুঁজে বের করো। আর আজকের মিটিং এখানেই শেষ। পরের দিন সকালে সবাই নাস্তা করে বাড়িটা ঘুরে দেখার জন্য আকাশকে বলে, ঠিক আছে, আগে বাড়ির ভেতরে দেখবেন না বাইরে দেখবেন? দুটোই দেখবো। ঠিক আছে, চলেন। এরপর আকাশ ওদেরকে বাড়িটা আশেপাশে সবকিছু দেখায়। বাড়ির এক পাশে ফুলের বাগান, আর ফুলের বাগানের ভিতরে জিম করার মেশিন পাত্র। বাড়ির অন্যদিকে ফুলের বাগান, আর বাড়ির সামনে মস্ত বড় একটা সুইমিং পুল। ওয়াও, কি সুন্দর বাড়ি! আমার তো মন চাইছে সারা জীবন এখানেই থেকে যেতে। যদি তুমি রাজি থাকো তাহলে সারা জীবন তোমাকে এখানেই রেখে দেবো। এবার একবার বাড়ির ভেতরটা দেখবো। আকাশ ওদের নিয়ে বাড়িটা ঘুরে দেখালো। আচ্ছা, আমরা তো সবগুলো রুমে ঢুকলাম, কিন্তু আপনি আর ঈশা যে রুমে ঘুমালেন ওই রুমটা তো দেখলাম না। সত্যি ভাইয়া, আমিও দেখব, কাল রাতে তো দেখতে পাইনি। ওদের অনেক আকত মিনতি করাতে আকাশ ওদের নিয়ে রুমে নিয়ে যায়। এই রুমটা দেখছি সব রুম থেকে বড়। এখানে একটা রুমের ভিতর 2টা বেড, তাও আলাদা। আচ্ছা, এই বাড়িটা কার? আমার। মানে ভাড়ায় নিয়েছি। চলেন এবার নাস্তা করে নেবেন। ওরা সবাই মিলে নাস্তা শেষ করলো। এবার শহরটাকে ঘুরিয়ে দেখাবে। আমি কি গাইড যে আপনাদের ঘুরিয়ে দেখাবো? আর আমি তো তেমন কিছু চিনিও না। ও, তবে স্যাটেলাইট দেখে ঘুরবো। তাহলে তো দারুণ হবে। এক প্রকারের সবার জোরাজুরিতে আকাশ ওদের নিয়ে ঘুরতে বের হলো। সবাই গাড়িতে বসলো। এরা পিছনে জায়গা না পেয়ে আকাশের পাশে এসে বসে। আকাশ গাড়ি চালাতে থাকে। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখে ট্রাফিক পুলিশ। এবার কি হবে? সামনে তো পুলিশ। ভাইয়া, একটা কিছু করেন। আকাশ গাড়ি চালিয়ে পুলিশের চেকপোস্টের সামনে গেল। গাড়ির কাগজপত্র আর ড্রাইভিং লাইসেন্স বের করেন। আজকে তো শেষ। কিন্তু আকাশ সবাইকে চমকে দিয়ে ড্রাইভিং লাইসেন্স বের করে পুলিশকে দেখায়। পুলিশ তো আকাশের নাম আর ছবি দেখে ভয় পেয়ে যায়। স্যার, আপনাকে আর কিছু দেখাতে হবে না। আপনি কোথায় যাবেন আমরা আপনাকে পৌঁছে দিব। পুলিশের মুখে স্যার কথাটা শুনে ওরা সবাই অবাক হয়। সবার মনে একটাই প্রশ্ন, পুলিশ অফিসার একে কেন স্যার বলে ডাকছে? লাগবে না, আমি যেতে পারবো। যদিও আমরা জানি আপনার কোনো অসুবিধা হবে না, তবুও যদি কোনো সমস্যা হলেই আমাদের জানাবেন। ঠিক আছে বলি আকাশ আবার গাড়ি চালাতে লাগলো। ওই পুলিশটা তোকে স্যার কেন বলেছিল? তুই একটু বেশি ফাঁকা হয়ে গেছিস, চুপ থাক। ঈশা তো ঠিকই বলছে। আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স কি করে এলো? আর আপনি কি এর আগেও এখানে এসেছেন? এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি কিছু লুকাচ্ছেন না তো? আপনার কথা শেষ হলে এবার সামনে যাওয়া যায়। ঠিক আছে, চলেন। কিন্তু আপনার ড্রাইভিং দেখে মনে হচ্ছে আপনি এখানকার রাস্তাঘাট সহ সব কিছু চেনেন। আমি তো মোবাইলের ম্যাপ দেখে। ও, আকাশ ওদের নিয়ে একটা পার্কে আসলো। এই পার্কটা এখানকার সবচেয়ে বড় পার্ক। সত্যি অনেক বড় পার্ক এটা। যা ভাইয়া, টিকিট কেটে নিয়ে আয়। তো না ভাবলেও চলবে। আকাশ ওদের নিয়ে ভিতরে প্রবেশ করে, আর ওইখানে ওরা এক একজন এক এক জায়গায় বসে আনন্দ করছে। কিন্তু আকাশ ওর চোখ দুটো দিয়ে শুধু ইরাকেই দেখছে। সত্যি মেয়েটার চোখে জাদু আছে, তা না হলে আকাশকে এভাবে ঘায়াল করতে পারতো না ওর এই চোখ দিয়ে। আমার সাথে একটু আয় তো। এখন আবার কোথায় যাব?
গেলেই দেখতে পাবি। দেখ, গেলে কিন্তু তোরই লাভ হবে। আমার লাভ হবে? ঠিক আছে, চল। আকাশ ঈশাকে একটু দূরে আসে। এবার বল, এখানে আসার কারণ কি? ভাইয়া, একটা সত্যি কথা বলবি? কি সত্যি কথা? আকাশ অনেক খাপে যায়, কেননা ঈশা কোনো সত্যি কথা জানতে চাইছে। আকাশ বলতে যাবে তখনই সোনিয়া চলে আসে, আর আকাশ আর ঈশাকে নিয়ে আবার ওদের জায়গায় চলে আসে। আমরা ট্রেনে উঠবো। আমি উঠবো। আমার খুব ভয় করে। এই, তুই কি মহিলা যে তো ভয় করবে? এই কথা বলাতে সবাই হাসে, কিন্তু আকাশ শুধু ইরার হাসিটাই দেখছে। এরপর সবাই মিলে ট্রেনে ওঠে। ট্রেনে মোট একটা বক্সে 5 জন করে বসতে পারে, সেজন্য ওরা 10 জন আলাদা করে বসে। আর ট্রেনে ওরা অনেক মজা করে। ওই দিন ওরা পার্কেই কাটিয়ে দিল। সন্ধে হতেই ওরা আবার বাসায় চলে আসলো। ওরা যে যার রুমে চলে গেল, কিন্তু এসে একটু আড্ডা দেবে ওর বান্ধবীদের সাথে, সেজন্য আকাশ রুমে চলে আসলো। তখনই ফোন বেজে উঠলো। হ্যাঁ, বলো। স্যার, আপনাকে দেশের সকল সন্ত্রাসীরা আপনাকে খুঁজছেন। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার কাজটা করো। ঠিক আছে। আর এইদিকে শাকিল কল দিল আকাশকে। ওইদিকের খবর কি? এই দিকের খবর ভালো। কবে আসবেন দেশে? আরও 1 সপ্তাহ থাকি, তারপর। ঠিক আছে। আচ্ছা, ঈশা রুমে আসতেছে, এখন রাখি। বলেই আকাশ কল কেটে দেয়। ভাইয়া, কি বল? একটা সত্যি কথা বলবি? আগে তো বল। এই বাড়িটা কার? বলছে না ভাড়া নিয়েছি। দেখ ভাইয়া, আমি কিন্তু সব জেনে গেছি। তুই আগেও এই বাড়িতে এসেছিস, এটা আমি তোর আইফেট দেখে জানতে পেরেছি। আকাশ এখন কি করবে? কিন্তু আকাশ আশ্চর্য হয়ে এই ভেবে যে, আকাশ, ঈশা কি করে আমার আইফেডের লক জানে? ভাবছিস কি করে লক খুললাম? তুই যখন ঘুমিয়েছিলি তখন আমার তোর হাতের সামনে আইফেড ধরতে লক খুলে যায়। কিন্তু এরা এতগুলো ছবি তুই কি জন্য তুলেছিস? আসলে তুই কি ইরাকে পছন্দ করিস? হ্যাঁ। সত্যি ভাইয়া? তাহলে ইরা আমার ভাবি হবে? এখনো জানি না, তবে আমি যে আগেও এখানে এসেছি এটা যেন ইরা না জানতে পারে, আর আমার পরিচয়টা গোপন রাখবি। রাখতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমাকে কাল শপিং করিয়ে দিতে হবে। কিন্তু কাল তো আমরা ঘুরতে যাব, তাহলে কি করে কিনে দেবো? কেন? ঘোরা শেষ হলে ওরা বাসায় চলে আসবে আর তুই আমাকে শপিং করিয়ে দিবি। ঠিক আছে। ওরা আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ওদের নিয়ে ঘুরতে বের হয় একটা কোম্পানিতে। কেন, এই কোম্পানিটা এখানকার সবচেয়ে বড় কোম্পানি, সেজন্য আকাশ এদের কোম্পানি আর ফ্যাক্টরি ওদের দেখাবে। কিন্তু ওনারা কি আমাদের ঢুকতে দিবে? ওটা আমার উপর ছেড়ে দিন। আকাশ ওদের কোম্পানিটা ঘুরিয়ে দেখালো, এমন ভাবে দেখা যে যেন মনে হচ্ছে এখানকার প্রত্যেকটা অফিস আর রুম গুলো আকাশে চেনা। আকাশ ওদের অফিস দেখাচ্ছিল, তখনই ম্যানেজার আসলো। স্যার, আপনি এখানে? আপনাদের ভুল হচ্ছে, আমি আপনাদের স্যার নই। কথাটা বলে আকাশ ওদের চোখ মারে, যাতে করে ওরা ব্যাপারটা বুঝতে পারে। সরি, আমারই ভুল হয়েছে, আপনারা এবার আসতে পারেন। কিন্তু আকাশ ভাইয়া, আমাদের তো এখানে আরো কয়েকটা ফ্লোর দেখা বাকি আছে, ওইগুলো দেখি। না, এনাদের কাজ আছে, সেজন্য আমরা এখান থেকে ওনাদের বিরক্ত করতে পারি না। কিন্তু এখানকার সিইও, ওনার কেবিনটা একটু দেখো। সরি, ওনার কেবিন উনি ছাড়া আর কেউ ঢুকতে পারে না। ও, তাহলে আমরা আসি। ঠিক আছে। আকাশ ওদের নিয়ে বেরিয়ে আসলো। দুপুরে লাঞ্চ শেষ করলো আর ঈশা ছাড়া বাকি সবাইকে বাড়িতে পাঠিয়ে দিবে। কিন্তু ইরাও নাকি কিছু শপিং করবে, সেজন্য ইরা থেকে গেল আর বাকি সবাই চলে গেল। আকাশ ঈশা আর ইরাকে নিয়ে একটা বড় শপিং মেলে গেল। এখানে ঈশা ওর পছন্দ মতো অনুযায়ী জামা কিনতে থাকে, আর ইরাও। ওদের শপিং শেষ হলে আকাশ ওদের নিয়ে ক্যান্টিনে বসে আর কিছু নাস্তা খেয়ে আবার ক্যাশ কাউন্টারে যায়। আকাশ কার্ড দিয়ে বিল পে করে, আবার ওদের নিয়ে কসমেটিকের দোকানে যায় আর ওইখানে ওরা পছন্দ করে কসমেটিক কিনে। আকাশ ওখানের বিল মিটিয়ে দেয়। তবে এই কত সময় ইরা আকাশের সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছে। ভাইয়া, চল এবার। আচ্ছা, আমাদের কত খরচ হয়েছে? 7 লক্ষ টাকা। অনেক শপিং করে নিয়েছি,
আর করব না, এবার চলেন। দেশে গেলে আপনার টাকা আপনাকে আবার ফেরত দিয়ে দিব। ঠিক আছে চলেন এবার যাওয়া যাক। আকাশ ঈশা আর ইরাকে নিয়ে বাসায় আসলো, আর বাসায় এসে দেখে অন্তরা শাকিল ওইখানে চলে এসেছে। আরে তোরা এখানে? তোকে ছাড়া একা একা লাগছিল, সেজন্য চলে এসেছি। ভালো করছিস, কিন্তু তোরা কি করে জানলি আমি এখানে? তুই তো ভুলে গেছিস আমরা কে। অনেক বলে ফেলছিস। সবার সাথে কি আলাপ হলো? হ্যাঁ, ওদের কথা অনুযায়ী তোর সাথে তো আর একটা মেয়ে থাকার কথা, ওটার সাথে তো আলাপ হয়নি। ওটা তো তোর ভাবি হয় বুঝলি, সেজন্য একটু সম্মান দিয়ে কথা বলবি, আর মোটেও কুনজর দিবি না। বন্ধু, আমার কিন্তু কলি নামের মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। আসতে না আসতেই শুরু করে দিয়েছিস? এটাই সিরিয়াস, সত্যি বলছি। আমার কিন্তু সোনিয়া মেয়েটাকে পছন্দ হয়েছে। তুইও বাদ দিলি না। তবে এখানে ওদের কিছু বলবি না, ঠিক আছে? কারণ আমি চাই না ওরা কোনো কারণে দুঃখ পাক। ঠিক আছে, তবে আর একটা সমস্যা আছে। কি? তোকে আন্ডারওয়ার্ল্ডের লোক খুঁজতেছি। তোরা কি ভুলে গেছিস আমি কে? কথাটা তা না, কথাটা হচ্ছে ওরা তোকে চিনে না, যদি কিছু করে বসে। তোকে নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, সাবধানে থাকিস, আমরা এখনই চলে যাব। কি এখনই চলে যাবি? এখনো তো তোর ভাবির সাথে পরিচয় হলি না। বাংলাদেশে গেলে না হয় পরিচয় নিয়ে নিব। ঠিক আছে, তবে সাবধানে যাবি। যাওয়ার আগে আকাশ ওদেরকে অনেক কিছু বলে, কি করতে হবে না করতে হবে। ওরা চলে যায়, আর আকাশ রুমে এসে শুয়ে পড়ে। তখনই আকাশের আব্বুর ফোন। আব্বু বলো। কেমন আছিস তুই? আব্বু অনেক ভালো। ঈশা কেমন আছে? জেগে আছে না ঘুমিয়ে গেছে? আব্বু জেগে আছে, ওকে দেবো? হ্যাঁ। আকাশ ফোনটা নিয়ে ঈশাকে দেয়, আর ঈশা আর আব্বু কথা বলতে থাকে। এক প্রকারে কথা শেষ হলে ঈশা মোবাইলটা দিতে আসে আকাশকে। আকাশ খেয়াল করে ঈশার মন খারাপ। আমার বোনটার কি হয়েছে যে মন খারাপ? আব্বু আমাদের 2 দিনের মধ্যে দেশে ফিরে যেতে বলেছে। কিন্তু আমাকে তো কিছু বলেনি। নে কথা বল। আব্বু কোনো সমস্যা হয়েছে? আমাদের কোম্পানিতে চাঁদা চাইছে 10 কোটি টাকা। ও এই ব্যাপার, তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সামনে নেব। তুই কি তাহলে দেশে আসবি না? আরো পরে আসবো। ঠিক আছে, এখন রাখি। পরের দিন সকালে সবাই নাস্তা করার জন্য একত্রিত হয়। আরে ভাইয়া দুই বন্ধু কোথায়? হ্যাঁ, সকাল হলো অথচ নাস্তা করতে আসলো না। আসলে ওরা দেশে চলে গেছে, আমরা এখানে আর 3 দিন থাকবো, তারপর দেশে চলে যাব। মাত্র 3 দিন মন, আরো কিছুদিন থাকা যায় না? সেই সময় নেই, সামনে পরীক্ষা, সেজন্য যত তাড়াতাড়ি পারি চলে যেতে হবে। সেজন্য আমরা এই 3 দিন অনেক জায়গায় ঘুরবো। সবাই সম্মতি জানালে আকাশ ওদের নিয়ে বেরিয়ে পড়ে। ওরা একটা সুইমিং পুলে ঢুকে, আর কয়েকটা ছেলে ইরা, সোনিয়া, কলি, শাহিনা আর ঈশাকে ট্রেস করছে। কিন্তু পুলিশ পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কথাই বলছে না। কি হয়েছে, তোমরা কাঁদছো কেন? সে কি হয়েছে রে? ঈশা বলতে যাবে তখনই ছেলেগুলো বলে ওঠে, ওই ছেলে বেশি হিরোগিরি দেখাতে এসো না, নয়তো এখানে মেরে রেখে দেব। ওই তো পুলিশ, তোদের এখনই পুলিশের হাতে তুলে দেবো। এই কথা বলাতে ছেলেগুলো হাসতে থাকে আর বলে, পুলিশ আমাদের কিছুই করতে পারবে না, কারণ আমরা একের লোক, বুঝলি? এই একে বলতেই ওখানকার সবার মনে আতঙ্ক বিরাজ করে, কিন্তু আকাশ কোনো কথাই বলে না। তা দেখে ছেলেগুলো বলে, কিরে ভয় পেয়ে গেছিস নাকি? বলেই ছেলেগুলো হাসতে থাকে। আপনারা যাই হন না কেন, আমার বোন আর ওর বান্ধবীদের কাছে ক্ষমা চান। ওই বলে কি, ওখানে পুলিশ আমাদের দেখলে ভয়ে পালায়, সেখানে আমরা মাপ চাইবো? হা হা হা। আকাশ ভালো করেই বুঝতে পেরেছে সোজা কথায় কোনো কাজ হবে না, তাই ফোন বের করে কাকে যেন কল করে। কাকে কল করছিস? এখানকার ডন হলো আমাদের বস, আর ওনার ওপরে কথা বলার কারোর সাহস নেই। তাই নাকি? 5 মিনিট অপেক্ষা কর, তারপর দেখবি। দেখি তোর বাপ আজ এখান থেকে নিয়ে যায়। ওদের কথা শুনে আকাশ একটা ডেভিল মার্কা হাসি দেয়। মনে হয় ভয়ে পাগল হয়ে গেল। এই শপিং মলে সবাই নীরবতা পালন করছে, কেন ওদের সাথে কথা বলার কারোরই সাহস নেই। সেই সাথে আসিফ, রাশেদ, নূর, নবী, মোহন, পাবেল, ঈশা, সোনিয়া, ইরা, কলি, শাহিনা ওরা দাঁড়িয়ে আছে। কেন একে নাম শুনিনি এমন কোনো লোক বাংলাদেশে বা অন্য কোনো রাষ্ট্রেও নেই। সবাই একে সম্পর্কে জানে, কিন্তু আজ পর্যন্ত একের কোনো ছবিও কেউ দেখেনি, শুধুমাত্র 2জন ব্যক্তি ছাড়া।
তারা হলো একের বন্ধু। 5 মিনিট পর শপিং মলের সামনে 10টা গাড়ি এসে থামলো। এখান থেকে বেরিয়ে আসলো আসিফ খান। এই সে আসিফ খান যে কিনা একে হয়ে কাজ করে আর পুরো শহরটাকে নিজের কন্ট্রোলে রাখে। আসিফ খানের চারপাশে প্রায় 50 জন লোক দাঁড়িয়ে আছে আর প্রত্যেকের কাছে সব রাশিয়ান অস্ত্র। তা দেখে ওখানে সবাই ভয় পায়। আর এইদিকে ছেলেগুলো হাসতে থাকে, কেননা আজই আকাশের শেষ দিন আর এই আশিক খান আকাশের সাথে থাকা সবাইকে মেরে ফেলবে, এটাই ধরে নিয়েছে ছেলেগুলো। কিন্তু ছেলেগুলোর ধারণা পাল্টে দিয়ে আশিক খান আকাশের সামনে এসে, কে তুই? তোকে বাঁচানোর জন্য একের বন্ধু আমাকে ফোন করে? এই কথা বলতে সবাই আশ্চর্য হয়, কেননা একটা ছেলেকে বাঁচানোর জন্য একে বন্ধু ফোন করে আসিফ খানকে। সত্যি করে বল, একে কে তুই কিভাবে চিনিস? আর আজ পর্যন্ত আমি ওনাকে কখনো দেখিনি, সেখানে তোকে বাঁচানোর জন্য ফোন করে? দেখুন, আমি একজন সাধারণ মানুষ, ওনার সাথে আমার শুধু একবার দেখা হয়, ব্যাস তখন থেকে। প্লিজ ভাই, তোর পায়ে ধরছি, একের নাম্বারটা আমাকে দে, আমি শুধু ওনার সাথে একবার কথা বলবো। কথা বলার তো শখ। আমরা 15টা দেশের মাফিয়া ওনার হয়ে কাজ করি, কিন্তু আজ পর্যন্ত না ওনাকে দেখেছি না ওনার কণ্ঠ কখনো শুনেছি। কিন্তু তুই ওনাকে দেখেছিস, ওনার সাথে কথাও বলেছিস। সত্যি তুই ধন্য, নয়তো উনি তোকে বাঁচানোর জন্য আমাকে ওনার বন্ধুদের দিয়ে ফোন করাতো না। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওনার কাছে মাপ চা তাড়াতাড়ি। আশিক খানের কথায় ওর সব লোক সাথে ছেলেগুলো মাপ চায়। প্লিজ ভাইয়া, আমাদের ক্ষমা করে দিন। আমি সবাইকে মাফ করলেও এই ছেলেটাকে মাফ করবো না। কেন স্যার? কেননা এই আমার বোনকে অনেক বাজে কথা বলেছে। স্যার, আপনি চিন্তা করবেন না, ওর ব্যবস্থা আমি করব। আমি তাহলে এখন আসি, আর এখন থেকে আপনার চারপাশে আমার লোক কখনো আসবে না। যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন। ঠিক আছে, তাহলে এবার আসতে পারেন। এই লোকগুলো চলে যায় আর আকাশ ওদের সবাইকে নিয়ে দোকানে ঢোকে। দোকানের সব কর্মচারী আকাশের খুব আপ্যায়ন করে, যে দেখলে মনে হয় এটা ওনারই দোকান। ঈশা অনেক শপিং করে, সাথে বাকি সবাইও, কিন্তু দোকানদার ভয়ে টাকা নিচ্ছে না। আরে টাকা না নিলে তো আপনার ব্যবসার লস হবে। তাতে সমস্যা নেই, আপনি আমাদের দোকানে পায়ে ধুলে দিয়েছেন, এটাই অনেক। আমি কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? অবশ্যই তোলেন। ওরা শপিং শেষ করে শপিং মল থেকে বের হয়ে গাড়িতে উঠে গাড়ি কিছুটা যাওয়ার পর তখনই ইরা বলে ওঠে, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? আপনি কি সত্যি একে চিনেন? আকাশ এই কথা শুনে কিছুটা বিচলিত হয়ে যায়। আরে আমি কিভাবে চিনবো একে একে? তাহলে উনি আপনার সাথে এইভাবে কথা কেন বলেছিল? তাহলে আমি আপনাকে একটা ম্যাগাজিন দেব, ওখানে একে সম্পর্কে সব কিছু লেখা আছে। তবে এতটুকু বলতে পারি, একে কোনো খারাপ ছেলে না। ও, ওই দিনের মতো ওরা ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসে। কাল ওদের বাংলাদেশে যাওয়ার সময়, এজন্য ওরা গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে বেরিয়ে পড়ে। ওখানে সব কাজকর্ম মিটিয়ে প্লেনে গিয়ে বসে আর ইরা একে সম্পর্কে জানার জন্য ওই ম্যাগাজিনটা পড়ে। আর 7-8 ঘন্টার পর ওরা বাংলাদেশে চলে আসে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওরা গাড়ি নিয়ে যে যার বাসে চলে যায়। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, এয়ারপোর্টে ওরা গাড়ি পেল কোথায়? আসলে ওরা আসবে জেনে ওদের বাসা থেকে গাড়ি পাঠিয়েছিল। আকাশের ঈশা বাসায় চলে আসে আর ওর আব্বু আম্মুর সাথে কথা বলে নিজেদের রুমে চলে যায়। কিছুক্ষণ রেস্ট করার পর আকাশের রুমে ওর আব্বু আসে। কোনো প্রয়োজন আছে আব্বু? হ্যাঁ, কোম্পানিতে যে চাঁদা নিতে আসছিল আজকে ওরা আবার এসেছিল আর বলেছে কালকের মধ্যে যদি টাকা না দেয় তাহলে ওরা তোর ক্ষতি করে ফেলবে। এই কথা বলাতে আকাশ কিছুটা মুছিয়ে আসে। হাসছিস কেন? তুমি কোনো চিন্তা করবে না, আমি সামনে নেব। আকাশের আব্বু চলে যায়। পরের দিন সকালে আকাশ ওর আব্বুকে অফিসে না পাঠিয়ে আকাশ নিজেই চলে যায়। তবে অফিসে আকাশ নিজে আসাতে অনেকেই অবাক হয়, কেননা আকাশ প্রয়োজন ছাড়া কোনোদিন অফিসে আসেনি। কিন্তু আজকে কিছু মাস্তান আসবে, সেই জন্য আজকে অফিসে আসা। স্যার, আমি টাকা রেডি করেছি, ওরা আসলে কি দিয়ে দিব? আমি যখন বলবো তখন, এখন অপেক্ষা করো আর ওদের আসতে দাও। ঠিক আছে। কিছুক্ষণ অপেক্ষা কর বাংলাদেশের টপ মাফিয়া গাড়ি আকাশের অফিসের সামনে এসে দাঁড়ায় আর গাছটা ভয়কে না আটকে ভিতরে ঢুকতে দেয়। ভিতরে এসে ওরা দরজা না করে ভিতরে ঢুকে যায়, যা আকাশের মোটেও পছন্দ হয়নি। কারো কেবিনে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়, জানেন না?
আমি মানুষ খুন করতে পারমিশন নেই না, আর তোর সামান্য কেবিনে ঢুকতে নিব? বলেই হাসতে থাকে। আপনারা কি জন্য এসেছেন তা বলেন। কি রে, আমরা যে আসলে চাঁদার জন্য তোর বাপকে বলিনি। তাহলে আপনারা 10 কোটি টাকার জন্য এসেছেন। না, আপনারা জানেন এই টাকা কামাতে কত পরিশ্রম করতে হয়? তা জেনে আমরা কি করব? টাকা নিতে এসেছি, টাকা দিয়ে চলে যাব। একে ওনাকে চেনেন? একে বলাতে ওখানে সবাই হা করে তাকিয়ে থাকে। তুই আমাকে একের ভয় দেখাচ্ছিস? তুই জানিস না আমি একে হয়ে কাজ করি। তাকে কোনোদিন দেখেছেন বা কখনো কথা হয়েছে? আমার এখনো এত ক্ষমতা হয়নি যে ওনার সাথে দেখা করার সুযোগ পাবো, কিন্তু তুই ওনার কথা কেন বলতেছিস? আপনার ফোনে একটা কল আসবে, আগে কলটা রিসিভ করে কথা বলেন, তারপর না হয় লেনদেনের কাজটা সেরে নেব। আমাকে কে ফোন দিবে? এই দেশের কাউকে আমি ভয় পাই না। একে ওনাকে তো পান, আর ওনার বন্ধু দুজনকে? জসিম আশ্চর্য হয়ে যায়, এই ছেলে কি করে ওদের চিনলো? বেশি ভাবনা চিন্তা না করে কল রিসিভ করেন। জসিম ফোন হাতে নিয়ে দেখে একের বন্ধু ফোন করেছে। আসসালামু আলাইকুম বস। তোমরা যার সামনে বসে আছো ওনার কাছে মাপ চেয়ে এখনই এখান থেকে বেরিয়ে যাও। যদি একে জানতে পারে তাহলে তো বুঝতেই পারছো তোমার বাঁচার আশঙ্কা নেই। স্যার, আপনি বলতেছেন চাঁদা নিতে? হ্যাঁ, কিন্তু আমি জানতাম যে উনি একের আত্মীয় হন। এই কথা শুনেতে জসিমের মাথায় তো আকাশ ভেঙে পড়ল। কি বলছেন স্যার? একে আমাকে ফোন করে বলেছে তাড়াতাড়ি ওনার কাছে মাপ চেয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো ওনার আশেপাশে তো ওনার দিকে চোখ তুলেও তাকাবে না। ঠিক আছে বস। কলটা কেটে দিয়ে জসিম যেন হাঁপ ছেড়ে বাঁচল, আর টেবিলে থাকা গ্লাসের পানি খেয়ে নিল। তো কথা হয়েছে? হ্যাঁ স্যার, আমরা তাহলে এখন আসি, আর কখনো এরা কেউ আপনাকে বিরক্ত করবে না। কথাটা মাথায় রাখবেন। এবার আসুন। আর হ্যাঁ। জি বলুন। একের নাম ভাঙিয়ে যদি কখনো খারাপ কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি একে সব বলে দেবো। স্যার, আমি বুঝে গেছি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমরা তাহলে আসি। হ্যাঁ আসুন। জসিমর লোকজনকে নিয়ে অফিস থেকে চলে যায়। আকাশ ম্যানেজারকে ফোন করে বলে দেয় আর কোনো সমস্যা নেই। আকাশ ওই দিনের মতো ওখান থেকে চলে আসে। এইদিকে আকাশ কলেজে আসে আর দেখে ঈশাকে ওই দিন যারা ট্রিস করেছিল ওরা ভার্সিটির সামনে বসে আছে, আর আজকে ওরাকে ট্রিস করছে। সেজন্য আকাশ ওদের কাছে যায়। ওই হিরো, আজ না ডাকতেই চলে এসেছিস? কিছু কথা বলার জন্য আপনাদের, যেন এই কলেজে আর না দেখি, আর রেখে ছেড়ে দিন। কথাটা শুনে ছেলেগুলো একটু হাসলো, কেননা আজ পর্যন্ত কেউ ওদের সাথে কথা বলার সাহস পায়নি, অথচ এই ছেলেটা ওদের ভার্সিটিতে আসতে মানা করছে। তোর এত বড় সাহস, আমাদের মানা করছিস? এই একে ধর তো। ওদের মধ্যে কয়েকটা ছেলে আকাশকে মারে, যদিও আকাশ নিরুপায় হয়ে মার খেয়েছিল, কিন্তু কেন তা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ততক্ষণে আকাশ কিছুক্ষণ মার খেয়ে নি। আকাশের মার খেতে দেখে ঈশা দৌড়ে আসে সাথে ওদের বন্ধুগুলো, কিন্তু ওদেরও ক্ষমতা নেই ওদের কিছু করার। যদিও ঈশা জানে ওর ভাই এরকম 10টা ছেলেকে মেরে নিজের আয়ত্ত করে নিতে পারে, কিন্তু আকাশ তা না করে চুপচাপ মার খেয়ে যাচ্ছে। এটা যদিও ঈশাকে একটু ভাবায় ওর ভাই কেন ওদের মারছে না। ভাইয়া, তুই কেন মার খাচ্ছিস? ইরা ভাবে আকাশকে তো নিজের ভাইয়া ভাবে, কিন্তু ঈশার কথা শুনে তো মনে হচ্ছে না কেন বাহিরে একটা ছেলের জন্য ঈশা এমন চিৎকার করবে না। তখনই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে ওঠে, ওই মেয়েটাকে নিয়ে আয়, ওর সাথে একটু মজা করি। এই কথা বলাতে আকাশের অনেক রাগ হয়, আর এই রাগের কারণে 3 মিনিটে ওরা সবাই মাটিতে শুয়ে আছে। যা ভার্সিটির সবাই দেখে অবাক, কেননা এতক্ষণ যে ছেলেটা মার কাছিল কিন্তু ঈশাকে কিছু বলাতে কিনা সেই ছেলে ওদের এই অবস্থা করেছে। যারা মার খেয়েছে ওদের একটা বন্ধু পুলিশকে ফোন করে, আর এতক্ষণে পুলিশ চলে এসেছে। ওকে অ্যারেস্ট করেন। দেখেছেন আমাদের কি অবস্থা করেছে? দেখুন, আমার ভাইয়ার কোনো দোষ নেই, ওরাই আমার ভাইয়াকে আগে মেরেছে। এত কিছু জানতে চাই না, ওরা পার্টির লোক, আমাদের কিছু করার নেই। এই একে নিয়ে চল। দেখুন দেখুন অফিসার, আপনি বিনা কারণে ওনাকে নিয়ে যেতে পারেন না। তুই কি আমাকে আইন শিখাবি? ভদ্রভাবে কথা বলবেন। আপনি একে নিয়ে যান, আমরা এই মেয়েগুলোকে দেখছি। আমার বোনের দিকে চোখ তুলে তাকালে না তার
চোখ আমি খুলে নেব। আমাদের সামনে কি চল আজকে তোকে থানায় নিয়ে গিয়ে এমন মার মারবো যে সব ভুলে যাবি। ঈশা, তোমার আব্বুকে তো ফোন করতে পারো। দাঁড়াও, এক্ষুনি করতেছি।